রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্যের সঙ্গে মিলছে না ময়নাতদন্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ ও শার্ট বিতর্ক। ফলে এই নৃশংস হত্যাকাণ্ডকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এমন অবস্থায় মরদেহগুলো উদ্ধারের সময় আসামি সিদ্ধার্থ দাসের অবস্থান নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একই রং, একই নকশা, দুজনের গায়ে একই শার্ট, একজন পুলিশ কর্মকর্তা আর অন্যজন ওই মামলার আসামি। রংপুরের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এবং গ্রেফতার হওয়া সিদ্ধার্থ দাসকে একই ধরনের শার্টে দেখা যাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। আর যে দুইজন আসামির কথা বলা হয়েছে ধরা পড়ছে, এই দুইজনে এত বড় হত্যাকাণ্ড সংগঠিত করা সম্ভব নয়। এর পিছনে আরো বড় বড় কারণ আছে, সেগুলো খুঁজে বাই করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তবে ইনি খুব ভালো মানুষ এবং এর পিছনে যে কি এখন শুনতেছি যে বাড়ি করার সময় হয়তো বা কেউ চাঁদা চাইছিল। আটককৃতদের একজনের গায়ের জামা এবং রংপুরের এক পুলিশ কর্মকর্তার গায়ের জামা একই ধরনের। এমন ছবি অনেকেই শেয়ার করে প্রশ্ন তুলেছেন যে পুলিশের জামা ওই ব্যক্তির গায়ে গেল কি করে। 4 খুনের ঘটনায় 2 সন্দেহভাজনের স্বীকারোক্তি, তবু কাটছে না সব প্রশ্ন। মরদেহ উদ্ধারের সময় পুলিশের এক কর্মকর্তার পরনের শার্টের সঙ্গে গ্রেপ্তার এক সন্দেহভাজনের শার্টের মিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। প্রশ্ন উঠেছে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও। একই শার্ট গায়ে পুলিশের তদন্তকারী কর্মকর্তা, আর সেই একই শার্ট গায়ে হাত করা পড়া চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি। ইন্টারনেটে দুনিয়ায় মুহূর্তেই ভাইরাল হওয়া একটি ছবি, আর তাতেই তৈরি হয়েছে হাজারো প্রশ্নের পাহাড়। অনেকেই বলছেন এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর রহস্য যা সাধারণ মানুষের চোখের আড়ালেই থেকে যাচ্ছে। আসসালামু আলাইকুম। রংপুরের আলোচিত ঘটনায় প্রশাসনের জড়িত থাকার কিছু সিমটম বা রহস্য উঠে এসেছে, যা নিয়ে সরকারকে দোষারোপ করতে শুরু করেছে সাধারণ জনগণ এবং বিরোধী দলের নেতাকর্মীরা। এবং এমন কিছু রহস্য বেরিয়ে আসতে শুরু করেছে যা দেখে সাধারণ জনগণের মধ্যে এক আজব রহস্য কাজ করতে শুরু করেছে। আর এই বিষয়টা নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একই পরিবারের 4টি তাজা প্রাণ, রক্তে ভেসে যাওয়া ছাদ, সিঁড়ি আর শোবার ঘরের ঠান্ডা মেঝে। একজন সাবেক সম্মানিত শিক্ষক, তার অর্ধাঙ্গিনী স্ত্রী, বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সম্পন্ন করার সম্ভাবনাময় তরুণী মেয়ে আর মাত্র 12 বছরের এক নিষ্পাপ শিশু। একটি সুসংগঠিত হাসি খুশি সংসার মুহূর্তের মধ্যেই রূপ নিল রক্তস্নাত এক বিভীষিকাময় শ্মশানে। বাহ্যিকভাবে মনে হয়েছিল এটি হয়তো নিছকই এক নৃশংস ডাকাতির ঘটনা, কিন্তু রক্তের দাগ শুকানোর আগেই পুলিশ প্রশাসন দাবি করে বসলো এক অভূতপূর্ব ও গা শিউরে ওঠার তথ্য। ছাদে বসে ইয়াবা সেবনে বাধা দেয় নাকি এক লহমায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে হাসত একটি পরিবারকে। কিন্তু জনমনে এবং রাজনীতির ময়দানে যখন তৈরি হয়েছে তীব্র সন্দেহ আর ক্ষোভের আগ্নেয়গিরি, তখন প্রশ্ন ওঠে, সত্যি কি এটি সাধারণ 2 মাদক সেবীর হঠাৎ নেওয়া কোনো হটকারী সিদ্ধান্ত, নাকি ভয়াবহ গণহত্যার পর্দার আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে অন্য কোনো গভীর রহস্যময় ও কুৎসিত সত্য। রংপুর নগরীর অন্যতম শান্ত নিরিবিলি এলাকা কামাল কাছনার মাছুয়াপাড়া অবসরপ্রাপ্ত জেলা স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং জেলা স্কুলের 5ম শ্রেণীর ছোট ছেলে প্রিয়ম চক্রবর্তীকে নিয়ে সেখানেই বসবাস করতেন। প্রতিবেশীদের কাছে অত্যন্ত সৎ, মার্জিত ও বিবাদহীন পরিবার হিসেবে সুনাম ছিল তাদের। কিন্তু সেই নিভৃত নীর যে এমন এক নরককুণ্ডে পরিণত হবে তা কল্পনাও করতে পারেনি কেউ। থমথমে এক শনিবারের বিকেলে বন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে যখন দুর্গন্ধ ভেসে আসতে শুরু করে, তখনই স্বজন ও স্থানীয়দের খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে উদ্ধার করে 4টি গলিত মরদেহ। মুহূর্তের মধ্যে পুরো রংপুর নগরী স্তব্ধ, আতঙ্কিত হয়ে পড়ে। পুলিশের প্রাথমিক তদন্তে দ্রুত গ্রেপ্তার করা হয় 2 তরুণকে, সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই। মুগ্ধ কাজ করেন সিটি বাজারের মাছের দোকানে, আর সিদ্ধার্থ প্রায় 8 বছর ধরে নগরীর একটি জুয়েলারির দোকানে স্বর্ণের কারিগর হিসেবে নিয়োজিত। পুলিশের সরকারি ভাষ্য মতে গত বৃহস্পতিবার গভীর রাতে পাশের একটি ভবনের ছাদ ডিঙিয়ে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন 3তলা বাড়ির ছাদে উঠেছিল তারা। তাদের উদ্দেশ্য ছিল নিরিবিলিতে ইয়াবা সেবন করা, কিন্তু ছাদে কিসের যেন শব্দ পেয়ে কৌতূহলবশত উপরে যান গৃহকর্তা গণপতি চক্রবর্তী। পরিচিত 2 তরুণকে নিজের বাড়ির ছাদে ইয়াবা সেবন করতে দেখে তিনি তীব্র প্রতিবাদ জানান এবং বাধা দেন। আর ঠিক তখনই নিজেদের গোপন অপরাধ প্রকাশ হয়ে যায় আশঙ্কায় ঘাতক রূপ ধারণ করে ওই 2 তরুণ। কাঁধে থাকা গামছা দিয়ে পেঁচিয়ে গণপতি চক্রবর্তীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রায় 4-5 মিনিটের নির্মম ধস্তাধস্তির পর ছাদে ঢলে পড়েন শিক্ষক, কিন্তু রক্তের এই বিভৎস তাণ্ডব সেখানে শেষ হয়নি। স্বামীর গোঙানি আর অস্পষ্ট শব্দ শুনে সিঁড়িতে উপরে উঠছিলেন স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, কিন্তু মাঝপথেই তার উপর ঝাঁপিয়ে পড়ে ঘাতকরা। গামছা পেঁচিয়ে সিঁড়িতেই নিস্তব্ধ করে দেওয়া হয় তাকে। মায়ের শেষ আকুতি আর চিৎকার শুনে ছুটে এসেছিলেন 25 বছর বয়সী মেয়ে প্রার্থী চক্রবর্তী।
কিন্তু ঘাতকদের করুণা হয়নি, তাকেও মুখে ও গলায় রশি পেঁচিয়ে চিরতরে নীরব করে দেওয়া হয়। সবশেষে ঘাতকরা প্রবেশ করে ঘরের ভেতরে, যেখানে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল 12 বছরের ছোট্ট শিশু প্রিয়ম। ঘাতকদের চিরে ফেলার অপরাধে দুই তরুণ একসাথে ঝাঁপিয়ে পড়ে সেই নিষ্পাপ শিশুর ওপর। কাপড়ে পেঁচিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় তাকে, যার যন্ত্রণায় শিশুটির চোখ পর্যন্ত ঠিকরে বের হয়ে এসেছিল। চোখের কোণ দিয়ে রক্ত চুইয়ে পড়া সেই অবোধ শিশুর লাশ যেন পুরো সমাজের বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দেয়। চারটি প্রাণ কেড়ে নেওয়ার পরও ঘাতকদের ভেতরে বিন্দুমাত্র অপরাধ বোধ কিংবা ভয়ের লেশ মাত্র ছিল না। 4 জন মানুষের নিথর লাশের পাশে রক্তস্নাত বাড়িতে তারা অবস্থান করে ঘন্টার পর ঘন্টা প্রিয়মের ঘরের বাথরুমে গিয়ে ঠান্ডা পানিতে গোসল করে, ফ্রিজ খুলে পরম আরামে খেজুর ও শশা বের করে খায় এবং ঘটনাস্থলে পুনরায় সেবন করে ইয়াবা। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় যখন পুরো এলাকা জনশূন্য ও রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, তখন আলমারি ও ড্রয়ার তছনছ করে স্বর্ণালঙ্কার পকেটে পুরে এবং একটি পরিকল্পিত ডাকাতির নাটক সাজিয়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। পুলিশকে বিভ্রান্ত করতে এবং আলামত নষ্ট করতে ঘরের দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখা হয়। কিন্তু এখানেই শেষ নয়। পুলিশ প্রশাসন যখন এই ইয়াবা সেবনে বাধার সহজ নাটকীয় গল্প সামনে এনে মামলাটির দ্রুত জবানিকাপাত ঘটাতে চাইছিল, ঠিক তখনই স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন এবং বিশিষ্ট নীতি নির্ধারক মহলে দেখা দেয় গভীর অবিশ্বাস। রংপুর নগরীর সর্বস্তরের মানুষের সোজা প্রশ্ন, দুটি সাধারণ তরুণ যারা সামান্য মাছের দোকান আর জুয়েলারিতে কাজ করে, তারা কি কোনো বড় ধরনের অদৃশ্য মদত ছাড়া এক একটি 3 তলা বাড়ির 4 জন প্রাপ্তবয়স্ক মানুষকে এভাবে এক একে ঠান্ডা মাথায় হত্যা করতে পারে? কিভাবে তারা হত্যার পর কয়েক ঘন্টা ধরে সেই বাড়িতে অবস্থান করে গোসল করে, ফ্রিজের খাবার খায় আর মাদক সেবন করে? নাকি পুরো স্ক্রিপ্টের আড়ালে মূল অপরাধীদের আড়াল করার এক সুপরিকল্পিত অপচেষ্টা চলছে? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন। রংপুর শহরের আইন শৃঙ্খলা বাহিনীর অতীত তদন্তের রেকর্ড নিয়ে জনমনে বহু আগে থেকে বড় ধরনের অসন্তোষ রয়েছে। কয়েক বছর আগের আন্তর্জাতিকভাবে আলোচিত জাপানি নাগরিক হোশিকুনিও হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দিচ্ছেন স্থানীয় সচেতন মহল। সেই সময়ও পুলিশ তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন ডেকে নির্দোষ ব্যক্তিদের অপরাধী বানিয়ে পেশ করেছিল। কিন্তু দীর্ঘ কয়েক মাস পর আসল রহস্য উন্মোচিত হলে পুলিশকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে হয়েছিল। আজকের এই মাঝুয়া পাড়ার 4 খুনের ট্র্যাজেডিতেও কি এক ইতিহাস নতুন করে তার কলঙ্কিত পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে? ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন অনুসন্ধানে উঠে আসে গণপতি চক্রবর্তীর নতুন বাড়ি নির্মাণের পেছনের এক পুরনো কলঙ্কিত বিপজ্জনক ইতিহাস। এলাকার অধিবাসীদের গোপন তথ্যানুযায়ী গণপতি চক্রবর্তী যখন তার 3 তলা বাড়িটি নির্মাণ করছিলেন, তখন স্থানীয় একটি সুসংগঠিত সন্ত্রাসী ও চাঁদাবাজ সিন্ডিকেট তার কাছে মোটা অঙ্কের চাঁদার দাবি করেছিল। সোজা স্বভাবের এই শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো। বিষয়টি তখন প্রশাসনকে জানানো হলেও রহস্যজনক কারণে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তবে কি সেই পুরনো বকেয়া চাঁদার শোধ তুলতে এবং প্রতিবাদী শিক্ষককে চরম শিক্ষা দিতে পেশাদার কোনো চক্রকে দিয়ে ঘটানো হয়েছে এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড? ইয়াবা সেবনের ধোঁয়াশা কি তবে সেই বিষাক্ত চাঁদাবাজ সিন্ডিকেটকে রাষ্ট্রীয় নজর থেকে আড়াল করার এক সুচিন্তিত কভার স্টোরি? পর্দার আড়ালে চলছিল ভিন্ন এক হিসাব। মামলার আলামত হিসেবে ঘর থেকে একটি স্বর্ণের চুড়ি আগুনে পরীক্ষা করার চিহ্ন পাওয়া গেছে। প্রশ্ন ওঠে, একজন সাধারণ মাদকসেবী কি এত বড় গণহত্যার পর আলামত নষ্ট করতে মোবাইল ফোন ডিটারজেন্ট পানিতে চুবিয়ে রাখবে এবং নিখুঁতভাবে আগুনে স্বর্ণের খাঁটিত্ব পরীক্ষা করবে? এটি কি সাধারণ কোনো তাৎক্ষণিক অপরাধ, নাকি সুপরিকল্পিত কোনো স্বর্ণ ডাকাতি ও পরিকল্পিত খুনের নকশা, যেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাদককে কেবল একটি ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে? রহস্যের অন্ধকার আরো ঘনীভূত হয় যখন সীমান্ত সংলগ্ন ও বৈদেশীয় সংযোগের বিষয়টি সামনে আসে। এলাকার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের একাংশের দাবি, নিহতের পাশের বাড়িতে প্রায়শই সীমান্ত পারের কিছু অজ্ঞাত পরিচয় সন্দেহভাজন ব্যক্তি ও দূরসম্পর্কের আত্মীয়দের আনাগোনা ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের আগেও পরে সেই সন্দেহভাজনদের ভূমিকা কি ছিল, কিংবা তাদের সাথে কোনো পুরনো দ্বন্দ্ব ছিল কিনা সে বিষয়ে তদন্তকারী সংস্থা কেন পুরোপুরি নীরব? কেন সেই দৃষ্টিকোণটি খতিয়ে না দেখে তাড়াহুড়ো করে তদন্তের ইতি টানার চেষ্টা চলছে? আজ রংপুরের রাজপথে তীব্র আগ্নেয়গিরির উত্তাপ। জেলা স্কুলে হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ জনগণ ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে নেমে এসে প্রতিবাদে ফেটে পড়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের স্পষ্ট দাবি, পুলিশের সাজানো এই বানোয়াট গল্প তারা কোনোভাবেই মেনে নেবে না। বিরোধী রাজনৈতিক দল জামায়াত ইসলামের স্থানীয় শীর্ষ নেতারা সরাসরি নিহতের বাড়ি পরিদর্শন করে পুলিশের দাবিকে নাকচ করে দিয়েছেন। তারা সাফ জানিয়ে দিয়েছেন, সামান্য মাদক সেবনে বাধা দেয় একটি পরিবারের সবাইকে একে একে চিনে ফেলার ভয়ে হত্যা করা হয়েছে। এই অবিশ্বাস্য কাহিনী ডালপালা মেলে মূল ঘটনাকে আড়াল করার পায়তারা মাত্র। পুলিশ যদি সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে না ধরে, তবে রংপুর জুড়ে গড়ে তোলা হবে তীব্র গণ আন্দোলন। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক অপশক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানবিক ট্র্যাজেডিকে কেন্দ্র করে অসত্য তথ্য ছড়াতে এবং ঘোলা পানিতে মাছ শিকারের নোংরা খেলায় মেতে উঠেছে। একটি সাজানো সংসার এক রাতে রক্তে ভেসে গেল, 4টি স্বপ্ন চিরতরে হারিয়ে গেল অন্ধকারের অতল গহ্বরে। একটি নিষ্পাপ শিশুর করুণ
করুণ আর্তনাদ আর রংপুর জেলা স্কুলের একজন প্রবীণ শিক্ষকের রক্ত আজ দেশের আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ইয়াবার বিষাক্ত ছায়া, স্থানীয় শক্তিশালী সিন্ডিকেটের অশুভ থাবা, নাকি সুদূর প্রসারী কোনো আন্তর্জাতিক রহস্য, কোনটাই নৃশংস বিভীষিকার আসল চালিকা শক্তি? প্রশাসন কি পারবে সব প্রভাব ও বাধার ঊর্ধ্বে উঠে আসলে সত্যকে উন্মোচিত করতে? রংপুরের এই নিভৃত পাড়ায় চারজন মানুষের যে আকস্মিক চিৎকার থামিয়ে দেওয়া হলো, তার প্রকৃত নেপথ্যের কাহিনী কি কোনোদিন আলোর মুখ দেখবে? অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এটা বসবাসের অযোগ্য একটা দেশ, যেখানে না আছে আইন, না আছে ন্যায় বিচার, না আছে কোনো কিছু। একটা মানুষ বছর বছর কষ্ট করে, বছর বছর সারা জীবন লাগায় একটা বাড়ি করতে, সারা জীবন লাগায় একটা বাড়ি করতে লেগে, এখন যে ব্যক্তি মারা গেছে বুঝছে, সে তো তারা সারা জীবনের অর্থ সম্পদ সবকিছু দিয়ে 2 তলা 3 তলা একটা বাড়ি করছে। চিন্তা করতে পারেন। আর পাড়ার কিছু মাস্তান, বুঝছেন, পাড়ার কিছু মাস্তান, এলাকার কিছু গুন্ডা পান্ডা নিজের একটা নেটওয়ার্কিং করে খুব ফাওয়ের উপরে একটা লোকের 50 বছরের শ্রম দিয়ে গড়া একটা বাড়ি মুহূর্তের ভিতরে আপনারা এইভাবে নিয়ে এলেন, বংশশুদ্ধা শেষ করে দেন। না আছে কোনো আইন, না আছে কোনো বিচার। রংপুরে যে ঘটনা ঘটেছে, আমি তো বলবো যে স্বয়ং আল্লাহর যদি আসর, আল্লাহ যদি কিছু একটা থেকে থাকে উপরে, আমরা মুসলমানরা তো বিশ্বাস করি, অনেকে বিশ্বাস করে না, আল্লাহর আসর যদি ওই 7 আসমানের কোন এক জায়গা থেকে থাকে, আল্লাহর আসর শুদ্ধ কেঁপে উঠেছে রংপুরের এই ঘটনা, এটা হতেই পারে না, বুঝছেন, এটা মেনে নেওয়া যায় না। তো যাই হোক, এর ভিতরে আরেকটা ঘটনা ঘটছে, সেটা হলো রংপুর মেডিকেল কলেজে, যেখানে কিনা তাদের ওই মা মেয়ে এবং সেই শিক্ষক প্লাস তার যে 9 বছরের শিশু, প্রত্যেককে যেখানে মর্গেজে রাখা হয়েছিল, বুঝছেন, আপনারা তো জানেন মর্গেজে রাখার পরপরই বা মর্গেজে রাখার কিছু আগে পরে একটা পোস্টমর্টেম বলে একটা জিনিস আছে, অর্থাৎ কিভাবে, কেন, কি কারণে এই পুরো ঘটনা ঘটছে এবং এই হত্যাকাণ্ড ঘটছে, সেটা কি সায়েন্টিফিক একটা জাজ হয়, বুঝছেন, সায়েন্টিফিক একটা টেস্ট হয়, যেটাকে আমরা বলি কি ফরেনসিক। তো ফরেনসিক একটা টেস্ট হচ্ছে, সেই ফরেনসিক টেস্টের জন্য যখন রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে, আপনারা জানেন এই লাশগুলো তত্ত্বাবধানে থাকে কারা, যে কিনা মর্গের লোক খাস করে, যাদেরকে আমরা বাংলা ভাষায় বলি ডোম। এখন মজার ব্যাপার হলো 71 টিভি একটা ঘটনা ঘটা দিয়েছে এর ভিতরে, বাংলাদেশের 71 টিভি ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সত্যনিষ্ঠ সাংবাদিকতার জন্য। আপনারা যে মানে এরকম একটা ভিডিও মানে করবেন এবং আমরা এটা দেখবো 24 ঘন্টার ভিতরে, আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি তো মনে করছিলাম বাংলাদেশের সব সাংবাদিক বিকে গেছে, বুঝছেন, সত্যের পক্ষে কথা বলার জন্য কেউ নাই, সত্যের জন্য, বিচারের জন্য প্রতিবাদ করার মতো বাংলাদেশে কোনো সাংবাদিকের মানে কারো সেই অবস্থা নাই। কিন্তু এই 71 টিভির এই ভিডিওটা দেখার পর, 1 মিনিটের একটা ভিডিও দেখার পর আমি ভাই থ্যাংক ইউ, ভালো কাজে প্রশংসা করতে হয়। তারা কি করছে, চামের উপরে গিয়া ঢাকা মেডিকেল কলেজে যেখানে লাশ রাখা হয়েছে, সেখানে মর্গের যে ব্যক্তি ছিল, কপিরাইটের কারণে সেই ভিডিও আমি দিতে পারলাম না, কিন্তু আমার ভিডিওর লিঙ্কে সেই 71 টিভি লিঙ্কটা আমরা দিয়ে দিব, আমি দিয়ে দিব না, যদি সম্ভব হয় তো আপনারা গিয়ে শিখে দিয়েছেন, দেখেছেন, প্লাস ইউটিউব ফেসবুকে এই ভিডিও এখন 6 লাখ। তো সেখানে মর্গে জিজ্ঞেস করছিল যে ভাই কি দেখলেন, লাশের কেমনি কি অবস্থা। তো আইসা সরাসরি ক্যামেরার সামনে বলতেছে, গোপন ক্যামেরা ধারণ করা, কারণ সরাসরি ক্যামেরা দিলে এই লোক হয়তো বলতো না, সে সরাসরি এসে বলতেছে যে মেয়েটা ছিল, মেয়েটার ওইখানে কি পাওয়া গেছে, ওইখানে ধর্ষণের আলামত পাওয়া গেছে। মানে কি, সেই ধরনের স্পাম, সিমেন্ট যাই বলে না কেন, যে ভাষায় বলে না কেন, সিমেন্ট, স্পাম সবই ওখানে পাওয়া গেছে, বুঝছেন, শুধু মেয়ের না, মেয়ের মারও পাওয়া গেছে, অর্থাৎ তাদেরকে মারার আগে তাদের সাথে পর্যন্ত করা হয়েছে। এখন আপনাদের কাছে কি মনে হয়, স্নিগ্ধ আরেকটা ছেলে, যে 2টা বাচ্চা ছেলে দেখলাম ঠিক মতো দাড়ি মোছে ওঠেনি, স্বর্ণের দোকানে কাজ করে, বয়স সর্বোচ্চ 20-22 বছর বয়স হবে, বুঝছেন, এরা দুজন মিলে এতগুলি ঘটনা ঘটেছে, এটা আপনাদের বিশ্বাস হয়? উত্তর হইল না। তো যাই হোক, এখন এই ঘটনার পুরাই ইউটার্ন নিয়ে নিয়েছে, বুঝছেন, পুরাই টুইস্ট খেয়ে গেছে ঘটনা, পুরাই টুইস্ট খেয়ে গেছে। এটা পুলিশ কিভাবে সামলাবে আমি জানি না, সেই ডোমকে কিভাবে তারা কি করবে। ময়না তদন্তের যে রিপোর্ট এখনো যদিও আসেনি, কিন্তু আমার মনে হয় না ময়না তদন্তের রিপোর্ট আপনার রেপের ঘটনাটা দেখতে পাবেন, কিন্তু এই ভিডিওটা ফেসবুক, ইউটিউবে রয়ে গেল। তো এখন সরকারের প্রতি আমার একটাই প্রশ্ন, ভাই আপনারা কেমনে কি, কয় টাকা খাইছেন, কয় টাকা পাইবেন, এই পরিবারটাকে মেরে আপনাদের কি লাভ হয়েছে, কয় টাকা পাইবেন বলেন তো? ধরলাম বাড়ির ভ্যালু 10 কোটি টাকা, আর সে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাইছে তার স্কুল জীবনে চাকরি কইরা, সেখান থেকে পাইছে 15 লাখ টাকা। যদি এই আপনাদের সমস্যা হয়ে থাকে, যেভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে, 24 ঘন্টার ভিতরে আসামি আইনা মাইরা পিটে 164 দ্বারা দিয়া আসামি দিয়া স্বীকারোক্তিও করাইছে, যেটা কোনোটার সাথে কোনোটার মিল নাই, বুঝছেন, কোনোটার সাথে কোনো মিল নাই। এটা যদি একটা ঘোড়ার কানেও বলে না, ঘোড়াও হো হো করে আসবে, বুঝছেন, ঘোড়ার কানে যদি বলে না, ঘোড়াও হো হো করে আসবে। তো এই জন্য আমি বলতেছি ভাই, আপনারা পুলিশ ভাইরা যারা রয়েছেন, যারা তদন্ত করতেছেন, বা যারা জেলা প্রশাসক হিসেবে রয়েছেন, বা স্থানীয় লোকজন, আপনাদের যদি এত টাকা পয়সার দরকারি হয়ে থাকতো, এত টাকা পয়সার দরকারি হয়, ভাই আপনি একটুখানি বলতেন, মুখ খুলতেন আমাদের কাছে, যে ভাই এই 4 জনকে আমরা টার্গেট করছি, এই করুন, তাহলে ওই 10 কোটি টাকার বাড়ি আছে, প্লাস 15 লাখ টাকার ফান্ড আছে, এগুলো আমাদের দরকার। ভাই আমরা তো এই কাহিনী করতেছি, তোমরা কি ভাই, আমরা যারা ইউটিউবার আছি, বুঝছেন, আর ভারতের পশ্চিমবঙ্গে যে 20-22 কোটি মানুষ আছে, ভারতের পশ্চিমবঙ্গে, বাংলাদেশের কথা নাই বললাম, ভারতে যে পশ্চিমবঙ্গে 20-22 কোটি মানুষ আছে, আমরা সবাই মিলে 15 কোটি না ভাই, দরকার আপনি 15 কোটির জায়গায় 30 কোটি দিতাম, আর ওই প্রভিডেন্ট ফান্ডের 15 লাখ টাকার জায়গায় আরো 30 লাখ টাকা দিতাম, বুঝছেন, তারপরে ভাই এদেরকে মারতে নিষেধ করতাম, বুঝছেন। মানুষের জীবনের মূল্য কোনোদিন পয়সা দিয়ে বা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা যায় না। এখন চিন্তা করে দেখেন, এই 4টা মানুষের জীবনের যদি একটা পাল্লার মধ্যে রাখেন,
আর সারা বাংলাদেশের ভ্যালুকে যদি আপনি একটা জায়গায় বাংলাদেশে আরেক জায়গায় রাখেন, তারপর আমি বলবো যে এই 4 জন মানুষের জীবনের যে মূল্য, তারপর দেখবেন তার পাল্লা ভারী হয়ে যাবে। এই ভিডিওটা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।